আমন্ত্রণ স্টার নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফারদিন খান। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অন্তত অর্ধশতাধিক মানুষকে পুশিনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। বিজিবি জানিয়েছে ভোরে লালমনিরহাট সীমান্ত এলাকার পৃথক ৩টি পয়েন্ট দিয়ে অন্তত ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যার মধ্যে হাতিবান্ধার বড়খাতা বিওপি এলাকায় ১১ জন, পাটগ্রামের ৬৫ বাড়ি বিওপি এলাকায় 10 জন এবং আদিতমারির দীঘলটারি সীমান্ত এলাকায় আরও 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া পঞ্চগড়ের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানিয়েছে যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক, নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাব্বির আহমেদ। কথা বলবো সাব্বিরের সঙ্গে। সাব্বির, লালমনিরহাটের যে সীমান্ত পরিস্থিতি আপনি আসলে জানাচ্ছিলেন বেশ কয়েকটি জায়গায় পুশিনের চেষ্টা হয়েছে, যাদেরকে পুশিনের চেষ্টা হয়েছে তাদের পরিস্থিতি একটু জানতে চাই। তাদেরকে নিয়ে এখন কি ধরনের পদক্ষেপ নিতে পারে বিজিবি, সে সম্পর্কে একটু জানাবেন। ফারদিন, আমি কিছুক্ষণ আগে জানিয়েছি যে লালমনিরহাটের ৩টি পয়েন্টে মোট ৩৩ জন ব্যক্তিকে পুশিন করার ঘটনা ঘটেছে। মূলত এই ব্যক্তিরা যখন একেবারে সকালে পুশিন সীমান্তে তাদেরকে রেখে যায় বিএসএফ, তখন বাংলাদেশি মানুষ যারা রয়েছে, আমি আগে জানিয়েছি যে বাংলাদেশি মানুষেরা সীমান্তে বেশ কিছুদিন থেকে বিজিবির মতো ভূমিকা পালন করতেছিল। তো তারা প্রথম দেখতে পারে এই পুশিন করা ব্যক্তিদেরকে এবং তারা সীমান্তে তখন তাদেরকে আটকিয়ে বিজিবিকে খবর দেয় এবং তারপরে বিজিবি যখন আসে তখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা তো খবর পেয়েছি এই ৩৩ জন মানুষ, যাদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছে, আমরা জানতে পেরেছি তারা এখন পর্যন্ত সীমান্তের শূন্য রেখায় রয়েছে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে ৬১ বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ৫১ এবং ১৫ ব্যাটালিয়নের বিজিবি রয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। বিজিবি জানিয়েছেন যে তাদের পরিচয় যদি তারা বাংলাদেশি হয়ও, এই যে অবৈধ অমানবিক প্রক্রিয়ায় যেভাবে তাদেরকে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, এটা একেবারে অবৈধ এবং অমানবিক। বিজিবি জানিয়েছেন যে বিজিবি ইতিমধ্যে ভারতের বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের মধ্যে যদি বাংলাদেশি থাকে তাহলে সে বিষয়টা ভিন্ন। এবং তারা এর আগে যে তথ্যটা জানিয়ে রাখি, এর আগে কিন্তু একেবারে ভারতীয় ব্যক্তিদেরকেও কিন্তু পুশিন করার ঘটনা ঘটেছিল। বিজিবি জানিয়েছে কোনোভাবে এই যে অবৈধ অমানবিক উপায়ে যদি কোনো পুশিন করার ঘটনা ঘটে তারা সেটি গ্রহণ করবেন না। বিজিবি জানিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দুদেশের মধ্যে কথাবার্তা হয়ে তখন আনুষ্ঠানিকভাবে যদি তার বাংলাদেশি থাকে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করতে বলেছে। অন্যথায় এই যে অমানবিক পন্থায় সীমান্তের শূন্য রেখায় আজকে প্রায় ৩৭°C তাপমাত্রা শূন্য রেখায় এই যে মানুষগুলো সীমান্তে একেবারে অমানবিক উপায়ে রয়েছে, বিজিবি এই তথ্যগুলো ভারতের বিএসএফ কে জানানোর চেষ্টা করছে, তাদেরকে যাতে শূন্য রেখা থেকে নিয়ে গিয়ে ভারতের ভিতরে নিয়ে যায়, সেই প্রচেষ্টা বিজিবি চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলে লালমনিরহাটের যে পুশিনের চিত্রটা একটি ভয়াবহ, এটি আগামীকাল এবং রাত্রে বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। ফারদিন, বেশ উদ্বেগজনক পরিস্থিতি লালমনিরহাটে। আপনাকে ধন্যবাদ সাব্বির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ঈদ পরবর্তী ফুটবল খেলা এবং স্টেশনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলা এই রণক্ষেত্রে দুই পক্ষই প্ল্যাটফর্ম ও রেল লাইন দখল করে একে অপরের দিকে পাথর নিক্ষেপ করে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই সংঘর্ষ ভৈরব পৌর এলাকায় ঈদ পরবর্তী ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ বাধে। পূর্ববিরোধের জের ধরে শুরু হওয়া এই সংঘাত মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা কয়েক দফায় চেষ্টা করেও ব্যর্থ হন। এই সহিংসতায় সাংবাদিক সহ ৮ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হন। প্রশাসন সম্পূর্ণ অবহেলা করতেছে, যার জন্য যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আর এখানে কোনোভাবেই থামাইতেছে না মারামারি। আমার তছনছ করে আমার টাকা পয়সা যা আছে, ক্ষুদ্র টাকা পয়সা সব সম্পূর্ণগুলো রাখা দিছে তারা। অনেক মানুষ ভোগান্তিতে আছে, শনিবারে সবাই অফিস করবে। সংঘর্ষ চলাকালে কয়েকটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথম ট্রেন আমরা রাত্র 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর কুদুলিয়া আসলো এবং চলে গেল। আর পরবর্তীতে 11 কুদুলিয়া আমার রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিনের উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না। সিসিটিভি আছে, আমরা সেগুলো দেখে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংস্থার মাধ্যমে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার নলিন ও জগৎপুরা এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Shared interests, respect from international rules, and a spirit of partnership and friendship. We also believe that multilateral cooperation is essential in addressing the global challenges of our time, and some of these challenges we discussed during our own meeting this morning. And Bangladesh will continue to play in cooperation and collaboration with friends like Turkey to promote peace, stability, economic progress, shared prosperity, wider cooperation in mutually beneficial issues and areas, and sustainable development for both our peoples. We emphasize that the visit of Brother Hakan Fidan comes at a significant moment of Bangladesh-Turkey relations and demonstrates the shared commitment of both countries in deepening cooperation and elevating the bilateral partnership to new heights and at a strategic level in the coming days. As per the directives of my Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement. We discussed about the scope to substantially enhance our bilateral trade, which is not at the level that it should be. There is a substantial potential to rapidly increase our trade volumes. I apprised my brother, the Minister of Foreign Affairs of Turkey, about the incentives for foreign investors in Bangladesh and invited the prospective Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. We also requested for expansion of cooperation by TICA, Turkish Cooperation Agency, toward Turkish Investment Promotion Agency, toward investment, trade, and industrial partnerships, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment, and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies, and civil aviation. We propose that Turkey may build or develop an international standard hospital and nursing institute in Dhaka. We also requested for receiving more Bangladeshi students with scholarships for their higher studies in Turkey. You know, currently around 3,000 Bangladeshi nationals are living in Turkey, and most of them are students. I believe that there is a substantial prospect for improving people-to-people contact, including student exchanges between our two countries.
And for this, I invited my brother to promote cooperation in culture, tourism, education, widen trade and commerce and investment, and strengthen business-to-business contacts. One of the most pressing humanitarian diplomatic challenges facing Bangladesh is the Rohingya crisis. I myself have been, in my previous incarnation, the High Representative for the Rohingya Affairs, and I understand the scope and gravity of this problem very much. In my acceptance speech to the General Assembly last week, I emphasized this issue, and our priority is the safe, voluntary, dignified and sustainable repatriation of the Rohingyas to their homeland in Myanmar as soon as possible. 9 years have been too long. We must get our acts together in order to ensure that there are serious international efforts to resolve this crisis as soon as possible. দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্রিফ করছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকের পর। সেটি সরাসরি দেখছিলেন। সারা দেশে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় এক নারীসহ 3 ভ্যান যাত্রী নিহত হয়েছেন। সকালে বেলকুচি উপজেলার মেঘমল্লার সড়কে দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে মা ছেলে সহ প্রাণ গেছে 3 জনের। সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের 42 শহর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে আবারও বাসডুবির ঘটনা ঘটেছে। সকালে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এতে কেউ হতাহত হয়নি। এবার জানাবো 2026-27 বাজেটের খবর। কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হওয়ায় বাজেট ঘাটতি পূরণে বাংলাদেশের ঋণ নির্ভরতা বাড়ছেই। নতুন বাজেটেও দেশি বিদেশি মিলিয়ে সরকারের ঋণ পরিকল্পনা কম বেশি 2,43,000 কোটি টাকা। বিপুল এই ঋণের সুদ পরিশোধেই প্রতি বছর বাজেটের প্রায় 20% ব্যয় হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে দুর্নীতি, অপচয় বন্ধ ও ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদের প্রতিবেদন। জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ কম হওয়ায় বাংলাদেশের বাজেট ঘাটতি যেমন বাড়ছে, তেমনি এই ঘাটতি পূরণে বাড়ছে ঋণ নির্ভরতাও। হাসিনা সরকারের 1.5 দশকে এই ঋণ বহুগুণে বেড়েছে। 2025 সাল শেষে যা আরও বেড়ে দাঁড়িয়েছে 22,06,000 কোটি টাকা। এমন বাস্তবতায় নতুন বাজেটে ঘাটতি হতে পারে 2,43,000 কোটি টাকা, যার পুরোটাই মেটানো হবে দেশি বিদেশি ঋণ দিয়ে। এসব ঋণের সুদ বাবদই প্রতি বছর বাজেটের 18 থেকে 20% খরচ হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন এই চাপ সামনে আরও বাড়বে। এই ঋণ পরিষেবার চাপটা অর্থনীতিতে এমন একটা বোঝা না হয়ে দাঁড়ায় যখন ঋণ নিয়ে আমাদেরকে ঋণ শোধ করার মতো একটা অবস্থা হবে। সো এটা আমরা এই ঋণটা নিয়ে কিভাবে ব্যবহার করছি, সেটা থেকে আমরা এই ঋণ দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব সেটার আয় দিয়ে আমরা ঋণ পরিষেবাটা ঠিকভাবে করতে পারছি কিনা, এসব ব্যাপারে অবশ্যই আমাদের একটা সতর্কতার প্রয়োজন হবে। এবারে ঘাটতি পূরণে বিদেশি ঋণ নেওয়া হতে পারে 1,11,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় হতে পারে দ্বিগুণ। অথচ সরকারের বিদেশি ঋণ প্রতিশ্রুতি ও ছাড় কমছে, বাড়ছে পরিশোধ। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের 1,27,000 কোটি টাকার মধ্যে 1,08,000 কোটি টাকায় নেওয়া হতে পারে ব্যাংক থেকে। শেয়ার বাজার আছে, আমাদের ইকুইটি মার্কেট আছে, সেটারও ভূমিকাটা কি হবে, সেটাকে আমরা চাঙ্গা করতে পারবো নাকি অতীতের মতো সেখানেও একটা টালমাটাল অবস্থা এটা অব্যাহত থাকবে। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতের ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। এটা যাতে আমাদের ব্যক্তিখাতের যে ঋণের চাহিদা, সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। তবে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় না হলে কাঙ্ক্ষিত ফল তো পাওয়াই যাবে না, উল্টো দেশ দেনার দায়ে আরও ডুববে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেবে সরকার। এই অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে সহায়ক হবে। তবে ঋণ নিলে সুদের চাপ এবং ঋণ পরিশোধের চাপও বাড়বে। তাই এর সুষ্ঠু ব্যবহারই অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মত অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবারে নিত্য প্রয়োজনীয় বাজারের খবর জানার চেষ্টা করব মতিঝিল থেকে। আমাদের সহকর্মী আফরোজা লামি আমাদের সঙ্গে যুক্ত হবেন, কথা বলবো আফরোজার সঙ্গে। আফরোজা, ছুটির দিনে কি ধরনের পরিস্থিতি দেখছেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম সম্পর্কে জানাবেন এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পেল, সেটির কোনো ধাক্কা বাজারে লেগেছে কিনা, কি বলছেন ভোক্তারা? ফারদিন, এই যে বিদ্যুতের দাম সহ জ্বালানির যে দাম বেড়েছে তার ধাক্কা কিন্তু এখন সরাসরি না লাগলেও ঈদের আগ থেকেই কিন্তু নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। নতুন করে ধাক্কা লাগলে সেটা হচ্ছে কাল বা পরশু থেকে হয়তো বা পরবর্তী সপ্তাহে জানা যাবে, কিন্তু যেই ঊর্ধ্বমুখী বাজার ছিল সেটা কিন্তু কমেনি। ঈদের আগে হচ্ছে আমরা দেখছিলাম নিত্যপণ্যের যেসব কাঁচা সবজি ছিল সেসবের দাম 60 টাকা থেকে শুরু করে 100 টাকার উপরে বিক্রি হয়েছে। আজ সব 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আছে। আমি যদি একটু আমিষের খবর আপনাকে জানাতে চাই, মুরগির দাম আমরা ঈদের আগে দেখেছিলাম 300-350 টাকার উপরে। এখনো কিন্তু যে সোনালী মুরগি তার দাম হচ্ছে 360 টাকা কেজি, ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, আর ডিমের দাম ডজন প্রতি 140-150 টাকা। ফারদিন, ছুটির দিনে এই ছিল আমার কাছে রাজধানীর বাজার পরিস্থিতি। জি লামি, আপনাকে ধন্যবাদ। স্ক্র্যাপ জাহাজ হিসেবে আমদানির পর চট্টগ্রামের বহির্নোঙরে এসে হঠাৎই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে পালাউ পতাকাবাহী কেমিক্যাল ট্যাঙ্কার মেমেই। ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যকে লক্ষ্য করে আরোপিত সবশেষ মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাহাজটিকে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে বন্ধ হয়ে গেছে 60 কোটি টাকা মূল্যের এই জাহাজটির রিসাইক্লিং কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 60 কোটি 88 লাখ টাকা মূল্যের প্রায় 10,000 টন ওজনের কেমিক্যাল ট্যাঙ্কার মেমেইকে কেনার জন্য দেশীয় প্রতিষ্ঠান এসএন কর্পোরেশন বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করে এ বছরের 17 মে। পরে 18 তারিখ ছাড়পত্র পেলে 21 তারিখ এলসি খুলে প্রতিষ্ঠানটি। এরই প্রেক্ষাপটে 26 তারিখ জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে, কিন্তু এরপরই বাধে বিপত্তি। 2024 সালের জুলাই মাসে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জাহাজটির উপর গেল 28 মে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। জাহাজটির পাশাপাশি এর হংকং ভিত্তিক মালিক ও বাণিজ্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠান এভার শাইনিং লিমিটেডকেও নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানতে পেরে জাহাজটি গ্রহণে অস্বীকৃতি জানায় বাংলাদেশের এসএন কর্পোরেশন। আসার 2 দিন পরেই আমি জানতে পারলাম যে জাহাজটা আপনার ইউএস স্যাংশন জাহাজ। যেহেতু আমি এই জাহাজটা রিসিভই করি নাই, রিসিভ করার পর N1ই হয় নাই জাহাজের। N1 না হওয়া মানে নোটস অফ রেডিনেস, যেটা এটাই হয় নাই। এখন আপনার এজেন্ট এই সব কিছু প্রসিডিউর মেনে বাংলাদেশের নিয়ম সব কিছু মেনে কিভাবে জাহাজটা আবার চলে যাবে এটা তারাই করবে। জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এটি দ্রুতই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের ইতিহাসে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ ফেরত পাঠানোর ঘটনা এটি প্রথম। জাহাজ তো ফেরত দিতেই হবে, বায়ার অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এলসি। লোকাল ফরমালিটি সেরে আমরা জাহাজ এখান থেকে সেল আউট করে দেবো। স্যাংশন জাহাজ গুলো প্রসেস করতে অনেক সময় লাগবে, তো এতদিন তো আর বাংলাদেশে বসে থাকবে না। খাত সংশ্লিষ্টরা বলছেন পুরনো জাহাজ কেনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানগুলোকে। যারা এই জাহাজটা বিক্রি করছেন জিএমএস, ওনারা কিন্তু 4টা এরকম কন্টেনার জাহাজ নিয়ে বিরাট বড় বিপাকে পড়ছেন। যে কোনো সেরো ফ্লিটের জাহাজের জন্য যদি সেটা ডেমোলিশনে যায়, আমার মনে হয় যারা স্যাংশন দিচ্ছেন তারা তাকে এটাকে এনকারেজ করা উচিত। স্ক্র্যাপ জাহাজ আমদানির আগে জাহাজের অতীত বাণিজ্যের চুলচেরা বিশ্লেষণ করে নেওয়ার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার স্টার নিউজে এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারদিন খান।